তো আগের ভিডিওতে আমরা সার্চ ইম্পিডেন্স সম্বন্ধে ইন্ট্রোডিউস করেছি। সার্চ ইম্পিডেন্সের সার্চ কিভাবে এগোয় সেগুলো আমরা ডিসকাস করেছি, যে এনার্জি এক্সচেঞ্জ হতে হতে এগোয়। তো সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, যে সার্চটা কি হয়, আমার ইনস্ট্যান্টলি লাইটের স্পিডে এই মাথা থেকে ও মাথায় যায় না, কিছুটা কম স্পিডে যায়। এটা বলেছিলাম আগের ভিডিওতে আমি, ঠিক আছে। সো সেই স্পিডটা কত, কোন স্পিডে যাবে, এদিক থেকে এদিকে কোন স্পিডে যাবে, সেটা এখন আমরা বোঝার চেষ্টা করব, যে কি করে ইন্ডাক্টারের একজাক্ট এফেক্টটা কত, ভেলোসিটির উপর কি এফেক্ট পড়ছে। কারণ আমরা স্টেডি স্টেটে কি করি, কারেন্ট ধরে নিচ্ছি লাইটের স্পিডে যাচ্ছে, কিন্তু সার্চ কন্ডিশনে বা ট্রানজিয়েন্ট কন্ডিশনে কি হচ্ছে, লাইটের স্পিডে যাচ্ছে না ধরে নিচ্ছি, তা কোন স্পিডে যাচ্ছে, তা সেই ভেলোসিটিটা আমাকে ডিসকাস করতে হবে। আগের ভিডিওতে ভেলোসিটিটা কম যায় বলে দিচ্ছি, কিন্তু ভেলোসিটিটা আমরা বার করিনি। তো এই ভিডিওতে আমরা সেই ভেলোসিটিটা দেখব। তো আমরা যদি নর্মালি ভাবি, আমরা জানি কি L1 মানে হচ্ছে 1 মিটার লাইনের ক্ষেত্রে ইন্ডাকটেন্স, যেটা আমরা এল লিখেছিলাম প্রথমের দিকে, ঠিক আছে। এখন L1 লিখবো, L1 মানে বুঝতে হবে যে 1 মিটার লাইনের ক্ষেত্রে ইন্ডাকটেন্স, আর নর্মাল এল লিখে আমরা পুরো লাইনটার ইন্ডাকটেন্স, ঠিক আছে। তো L1 ইকুয়াল টু আমরা কি জানি, μ0/2 পাই ln GMD বাই GMR। আর কি জানি, C1 ক্যাপাসিট্যান্স কত জানি, 2 পাই ইপসাইলন নট, বা যদি এটাকে ডাইরেক্ট আমি মিউ আর ইপসাইলনই ধরি, তো তাহলে কি হবে, 2 পাই ইপসাইলন বাই ln GMD বাই GMR। এবার যদি গুণ করি কি দাঁড়াবে, L1 ইন্টু C1, এটা গুণ করলে কি হবে, μ0 ইন্টু μr, এটা মিউটাকে μ0 ইন্টু μr এ কনভার্ট করলাম, এগুলো জানা জিনিস, বাই 2 পাই ln GMD বাই GMR ইন্টু C1 কত, 2 পাই ইপসাইলন নট ইপসাইলন r বাই ln GMD বাই GMR। তো এখান থেকে কি হবে, 2 পাই কাটা যাবে, GMD কাটা যাবে বাই GMR, GMD বাই GMR কাটা যাবে, ঠিক আছে। তো এখান থেকে কি পড়ে থাকলো আমার, শুধু μ0 μr ইন্টু নেই, পরপরই লিখে দিচ্ছি, ইপসাইলন নট ইপসাইলন r, ঠিক আছে। এবার যদি আমি ভ্যালু বসাই তো কি হবে, L1 ইন্টু C1, এটা ভ্যালু কত হবে, μ0 ভ্যালু আমরা জানি, আর ইপসাইলন নটের ভ্যালু জানি, আর μr আর ইপসাইলন ওটা কি রিলেটিভ পারমিয়াবিলিটি আর রিলেটিভ পারমিটিভিটি, ঠিক আছে, μr আর ইপসাইলন r। তো আমি অ্যাবসলিউটগুলো μ0 আর ইপসাইলন নটের ভ্যালু জানি, তো μ0 আমরা কি জানি, μ0 হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, আর ইপসাইলন নট কত, ইপসাইলন নট হচ্ছে আমার 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। সেটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, যেটা আমি আগের কোনো ভিডিওতে বলিনি, ভ্যালুটা সেম, সেটাকে আরও ইজিলি লেখা যায়। সেটা হচ্ছে কি 10 টু দি পাওয়ার -9 বাই 36 পাই, 10 টু দি পাওয়ার -9 বাই 36 পাই। এটাই অ্যাকচুয়ালি উপরে তুলে নিয়ে যদি ক্যালকুলেট করা যায় তাহলে পাবো কত, 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12। সেম জিনিস, 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার -12 ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -9 বাই 36 পাই। এটা কি হয়, ক্যালকুলেশনে ইজির জন্য এটা ইউজ করা হয়, মনে রাখতে ওটা দরকার পড়ে, কিন্তু যখন ক্যালকুলেশন করব এই ফর্মে যদি আমি μ0 ইপসাইলন নটের ভ্যালুটা মনে রাখি, তাহলে আমার কি হবে, ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক ইজি হবে, কমপ্লিকেট থাকবে না পরীক্ষা হলে, ঠিক আছে। কারণ এখানে গোটা নাম্বার আছে, কোনো ফ্র্যাকশানে নেই, কাটাকাটি করতে সুবিধা হবে। তার সাথে কি থাকবে, এখানে μr আর ইপসাইলন r থেকে গেল। তো এবার কাটলে কি হবে, পাইতে কাটা যাবে 4, এটা হচ্ছে 9, ঠিক আছে। তো এখান থেকে লিখতে পারি কি, আমি আবার L1 C1 ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে না, L1 C1 ইজ ইকুয়াল টু 10 টু আমার মিউ আর ইপসাইলন r বাই 9 ইন্টু এটা 10 টু দি পাওয়ার, এটা টু দি পাওয়ার -16 হচ্ছিল, তার নিচে চলে এলে +16। এবার যদি বোথ সাইডে রুট নিই, এদিকেও রুট করে দিই, এদিকে রুট করে দিই, তাহলে কি দাঁড়াবে আমার, √of L1 C1 ইজ ইকুয়াল টু √of মিউ আর ইপসাইলন r বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8
3 ইন্টু 10⁸ 9টা 3 হলো, 16টা 10⁸ হলো। তাই এটা কি, এই জিনিসটা কি, এই জিনিসটা অ্যাকচুয়ালি হচ্ছে আমার ভেলোসিটি, অ্যাকচুয়াল ভেলোসিটি, লাইটের ভেলোসিটি যেটা, ঠিক আছে। তো এখান থেকে আমি ঘুরিয়ে লিখতে পারি কি, তাহলে এইটাই আমার এফেক্ট করছে। তাই এখান থেকে আমি ফাইনালি লিখতে পারি কি না, ভেলোসিটি ভিসি ইকুয়াল টু কত হবে, √μr ইপসাইলন আর বাই √L1c1। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেলোসিটি, এইভাবে আমার বেরোবে, ঠিক আছে। এবার হচ্ছে গল্পটা কি, যদি μr ইপসাইলন আর এগুলো যদি আমার কি হয়, আমার এয়ারের ক্ষেত্রে কি হয়, দুটোই 1 1 হয়। তাহলে যদি 1 ধরে নিই, এটাও 1 এটাও 1, তাহলে ফাইনালি যেটা আমাদের ট্রান্সমিশন লাইনের যে ফর্ম অফ ভেলোসিটি আমার ইকুয়েশন ইউজ হবে, সেটা হচ্ছে ভিসি ইকুয়াল টু 1/√L1c1, 1/√L1c1। এইটুকু আমার ভেলোসিটির ফর্মুলা মাথায় রাখলেই হবে, ঠিক আছে। বোঝা গেছে কি বলছি কথাটা আমি? তো যে প্রুফটা আমি করলাম ভেলোসিটি, প্রুফটার কোনো দরকার নেই, শুধু মনে রাখতে যেটা হবে ওটা মাথা থেকে হাঁটিয়ে দিলে হবে, নোটও করার দরকার নেই, কিছুই করার দরকার নেই। আমরা শুধু এইটুকুই মাথায় রাখবো যে প্রোপাগেশন ভেলোসিটি ভিসি ইকুয়াল টু 1/√L1c1, এইটুকু আমার মাথায় রাখলেই হবে। এবার আমরা নেক্সট এই যে ভেলোসিটিটা ধরলাম, এটা কি, কতটা স্পিডে আমার ট্রাভেলিং ওয়েভটা যাচ্ছে, কতটা স্পিডে ওয়েভটা আমার প্রোপাগেট করছে, ঠিক আছে। তো সেই ওয়েভ প্রোপাগেশন যখন আমি বুঝতে যাব যে কোন ভেলোসিটিতে পেয়ে গেছি, বা প্রোপাগেশন কিভাবে করছে, সেইটা এখন আমরা ডিটেলসে পড়াশোনা করব। তো সেটার জন্য প্রথমে একটা এক্সাম্পল নেব, সেটা হচ্ছে কি, জল আর জলের পাইপের। তো ধরে নিই একটা যদি এমনি পাইপ থাকে, এরকম একটা পাইপ, এখান থেকে জল যাচ্ছে এইদিকে, এভাবে আমার জল যাচ্ছে। তো পাইপটা যদি একদম সেম ডাইমেনশনে থাকে, কোনো জায়গায় ছোট বা কোনো জায়গায় বড় না থাকে, তো কী হবে, জেনারেলি আমি দেখে বুঝতে পারি এইভাবে জল যাচ্ছে এদিকে, পেরিয়ে যাবে, পরপর জলগুলো পেরিয়ে যাবে। বোঝা গেছে কি বলছি? কোনো রকম ডিস্টারবেন্স হবে না, পুরো ফ্লোতে যাবে। তা জলের বক্তব্য নেই, কত বড় পাইপ আছে তার সাথে জলের কোনো সম্পর্ক নেই, ওর মতো চলতে থাকবে, যদি প্রেসার ঠিক থাকে ও চলতেই থাকবে। বোঝা গেছে না? ইনফাইনাইট পাইপের মতো লাগবে জলের ক্ষেত্রে, ও যাচ্ছে তো যাচ্ছে, কোনো রকম ডিস্টারবেন্স নেই। বোঝা গেছে? কিন্তু এবার যদি মনে করি এইখানে মুখটা আমি কি করলাম, ছোট করে দিলাম, তাহলে কি হবে, কিছুটা জল এদিকে পাস করবে, আর এখানে কি হবে, কিছু জল এখানে ধাক্কা মেরে এইভাবে রিটার্ন করবে, ওই ওয়ালটাতে ধাক্কা মেরে রিটার্ন করবে। তাহলে এই যে ঘুরে যাচ্ছে, তখন কি হচ্ছে, ও বুঝতে পারছে সামনে কোনো বাধা আছে, জলটার মধ্যে একটা ফ্লোর মধ্যে এফেক্ট আসছে। তা এই সেম কনসেপ্ট কোথায় অ্যাপ্লিকেবল হয়, ইলেকট্রিসিটির ক্ষেত্রেও। যখন ইলেকট্রিক কারেন্ট প্রোপাগেট করে, ও লাইনের থ্রু দিয়ে ট্রাভেল করে, তো সেখানে যদি এখানে যেহেতু এই যে ক্রস সেকশনের জায়গায় আমি যদি বলি, ইম্পিডেন্স যদি মিসম্যাচ হয়, কম বেশি হয়, এদিকে বেশি এদিকে কম, বা এদিকে বেশি এদিকে কম, তো কম বেশি হলে কি হয়, নর্মাল যে আমরা যেভাবে ভাবি যে লাইন ফ্লো, কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে, সেইভাবে ফ্লো হয় না। 3 রকমের কারেন্টে তখন ওখান থেকে তৈরি হয়। ফার্স্ট কি, যে জলটা আমার এখানে ধরছিলাম, বা কারেন্টে যাচ্ছে এদিক থেকে এদিকে, এই কারেন্টটা প্রথমে কিরকম দিলাম, বা ইনসিডেন্ট হলো, বা শুরু করলাম কারেন্টটা, তো এটাকে বলছি আমরা ইনসিডেন্ট ওয়েভ। এটাকে কি বলছি, ইনসিডেন্ট ওয়েভ। আর যেটা এখান থেকে কি হচ্ছে, ঘুরে আসছে, সেটাকে বলছি রিফ্লেক্টিং ওয়েভ। এটা কি বলছি, রিফ্লেক্টিং ওয়েভ। আর যেটা অ্যাকচুয়ালি পাস করে চলে যাচ্ছে, সেটাকে আমরা কি বলছি, ট্রান্সমিটেড ওয়েভ। বোঝা গেছে? নর্মালি কি হয়, ইম্পিডেন্স মিসম্যাচ হওয়ার জন্য, এই যে কম বেশি হওয়ার জন্য, তো ইম্পিডেন্স মিসম্যাচ হওয়ার জন্য কি হচ্ছে, আমাদের ওয়েভের যে 3টে ভাগে ভাগ হচ্ছে, সেটা আমরা কি পাচ্ছি, একটা ইনসিডেন্ট ওয়েভ, একটা রিফ্লেক্টিং ওয়েভ, একটা হচ্ছে ট্রান্সমিটেড ওয়েভ। ঠিক আছে? ইনসিডেন্টটাকে সবসময় আমরা কি করব, এরকম আই দিয়ে ডিনোট করে দেবো, মানে সাফিক্সে আইটা থাকবে, রিফ্লেক্টিংটাকে আর দিয়ে, ট্রান্সমিটেডটাকে টি দিয়ে আমরা ডিফাইন করব। তো এবার হচ্ছে এটাকে আমরা কারেন্টের আকারে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? এবার মনে করি একটা ট্রান্সমিশন লাইন, এগুলো কি হচ্ছে, সব সার্জ নিয়ে পড়ছি। তাহলে এর মনে করা যাক এখানে একটা সার্জ ইম্পিডেন্স ওর মধ্যে রয়েছে, সেটা হচ্ছে জেড এস, এটা সার্জ ইম্পিডেন্স।
আর সেটা টার্মিনেট হয়েছে কোথায় গিয়ে, একটা লোডের মধ্যে। এদিকে একটা লোড আছে যেটা হচ্ছে ZL। তাহলে এখানে আমি কি ভিএস সোর্স ভোল্টেজ দিয়ে দিয়েছি, আমি এতে ভোল্টেজ ভিএস দিয়ে দিয়েছি। এবার যখন এখান থেকে এই ভিএসটা না দেখালেও বলে, কারণ ভিএসটা মেনলি আমার কি হয়, ভিএস কখন ইউজ করি আমরা, না যখন হচ্ছে আমার স্টেডি স্টেট অ্যানালাইসিস করি। এখন কি ট্রানজিয়েন্ট করছি, মানে এখানে কি হচ্ছে আমার সার্জ পড়ছে, তো এখানে যে কারেন্টটা এদিক থেকে এদিকে যাবে সেটাকে আমরা কি ধরবো, আই ইনসিডেন্ট কারেন্ট। কি ধরবো, আই বা ইনসিডেন্ট কারেন্ট। এবার কি হচ্ছে, এখান থেকে এই ইম্পিডেন্সটা একটা পাত দিচ্ছে, এখানে আলাদা জেডেল আছে, তাহলে এখানে যে জয়েন্ট পয়েন্টটা আছে সেখান থেকে কারেন্টের রিফ্লেকশন হবে। তা রিফ্লেকশন মানে অপোজিট দিকে যাবে। তাহলে এখান থেকে মনে করি একটা কারেন্ট অপোজিট দিকে যাচ্ছে, সেটা হচ্ছে IR রিফ্লেক্টিং কারেন্ট। আর লোডের মধ্যে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে কি হবে, IT বা ট্রান্সমিটেড কারেন্ট, IT বা ট্রান্সমিটেড কারেন্ট। বোঝা গেছে? তো জলের যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেখান থেকে আশা করি কেন এটা II, কেন এটা IR বা কেন এটা IT হচ্ছে আমরা বুঝতে পেরেছি। তো এখানে কি হচ্ছে, এই IRটা কি হচ্ছে, IRটা অপোজিট দিকে যাচ্ছে, কারণ এটা ডাইরেকশন এই দিকে ক্লকওয়াইজ, এটার ডাইরেকশন ক্লকওয়াইজ, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটাকে সবসময় কি করব আমরা, নেগেটিভ সাইন দিয়ে দেখানোর চেষ্টা করব। তো এটা যদি নেগেটিভ হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা কি হচ্ছে, IR মানেই আমরা সবসময় কি করব, নেগেটিভ ধরে নেব। তো এই জন্য কি হচ্ছে, যেহেতু এখানে কি হচ্ছে আমার ITটা কত, II মাইনাস IR, আর IRটাকে অলরেডি আমরা কি করছি, নেগেটিভ আকারে দেখাচ্ছি, সেই জন্য আমরা লিখি IT ইজ ইকুয়াল টু II প্লাস IR, যে এই দুটোর, আর এটা অলরেডি ভেক্টরে কি ধরা থাকে, নেগেটিভ ধরা থাকে। যখন IRটাকে আমরা লিখবো ডাইরেক্ট নেগেটিভ সাইন দিয়ে লিখবো, তো এখানে অটোমেটিক নেগেটিভ চলে আসবে। ঠিক আছে, কারণ অলরেডি রিভার্সে আছে বলে সবসময় এটার মধ্যে নেগেটিভ সাইনই থাকে। তো এবার এগুলোর ভ্যালু কত কত হবে, ভ্যালু বের করতে চাই আমার কত কত হবে, না ইনসিডেন্ট কারেন্ট II, ইনসিডেন্ট ওয়েভের যে কারেন্টটা II কি করে পাবো, না ইনসিডেন্ট ভোল্টেজ, এখানে যে ভোল্টেজটা পড়ছে বাই ইম্পিডেন্স। তাহলে VI বাই ইম্পিডেন্স কত, এখানে ZS। একই রকম রিফ্লেকশনের ক্ষেত্রে কত হবে, IR ইকুয়াল টু VR, কিন্তু এখানে VRটা কি করবো, সামনে নেগেটিভ সাইন দেবো, কিন্তু এটা অপোজিট দিকে ভোল্টেজ আর ক্রিয়েট করছে, ও এখানে গিয়ে রিফ্লেক্টর অপোজিট দিকে আসছে, তাহলে মাইনাস VR বাই ZS। আর IT ইকুয়াল টু কত হবে, না এখানে কিন্তু ITর জন্য এফেক্ট কার থ্রু দিয়ে যাচ্ছে, ITটা ZL এর থ্রু দিয়ে যায়, ZS এর থ্রু দিয়ে নয়। ঠিক আছে, তাহলে এটা হবে VT বাই ZL। বোঝা গেছে? এগুলো ZS, এটা হচ্ছে ZL। তো আমরা একটু আগে দেখলাম কি লিখেছিলাম, না IT ইকুয়াল টু II প্লাস IR। তাহলে এর জায়গায় ভ্যালু বসাবো, এই ভ্যালুগুলো যেগুলো বের করলাম কি হবে, IT ইকুয়াল টু কত, IT হচ্ছে VT বাই ZL। আবার কি II কত, II হচ্ছে আমার কত, VI বাই ZS, আর IR হচ্ছে মাইনাস অফ VR বাই ZS। এবার আমরা জানি কি IT ইকুয়াল টু II প্লাস IR, সেম ভাবে আমরা বলতে পারি VT ইকুয়াল টু VI প্লাস VR, এটাও বলতে পারি VI প্লাস VR। তাহলে এই ভিটির জায়গায় আমি ভ্যালু যদি বসাই কি দাঁড়াবে, ভিটির জায়গায় যদি ভ্যালু বসাই কি হবে, VI প্লাস VR বাই ZL ইকুয়াল টু কি হচ্ছে, VI বাই ZS মাইনাস VR বাই ZS। তো এটার পরে আমি কি এই VI আর VR গুলোকে দুদিকে সরিয়ে নিতে পারবো। তো দুদিকে সরিয়ে দিয়ে অর্গানাইজ করি, ফাইনাল যেটা আসবে সেটা দেখাচ্ছি না, আমি মাঝখানটা দেখাচ্ছি না, যেটা আমার দরকার নেই। সেটা হচ্ছে কি VR বাই VI, মানে আর আইটাকে যদি দুদিকে নিয়ে একদিকে ভাগ করে দিই তাহলে কি হবে, VR বাই VI ইকুয়াল টু ZL মাইনাস ZS বাই ZL প্লাস ZS, ZL প্লাস ZS। তাহলে এই যে VR বাই VI, এটাতে কি হচ্ছে, রিফ্লেক্টেড ভোল্টেজ বাই রিফ্লেক্টেড ইনসিডেন্ট ভোল্টেজ, রিফ্লেক্টেড ভোল্টেজ বাই ইনসিডেন্ট ভোল্টেজ। তাই রিফ্লেক্টেড ভোল্টেজ বাই ইনসিডেন্ট ভোল্টেজ, এই রেশিওটাকে আমরা বলি রিফ্লেকশন কোএফিসিয়েন্ট অফ ভোল্টেজ। কি বলা হয়, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট অফ
ভোল্টেজ, যেটাকে আমরা সিম্বল দিয়ে RV লিখে থাকি, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট অফ ভোল্টেজ RV ইকুয়াল টু VR বাই VI, যেটা ভ্যালু কত বেরোলো ZL মাইনাস ZS বাই ZL প্লাস ZS, ZL প্লাস ZS। বোঝা গেছে কি বলছি? তো এটা একটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা, রিফ্লেকশন কোএফিসিয়েন্টের ইম্পর্ট্যান্ট ফর্মুলা। বোঝা গেছে? তো একই রকমভাবে আমরা যদি সেমভাবে প্রুফ করার চেষ্টা করি, যদি ওখানে ট্রান্সমিটারটা নিই, ট্রান্সমিটার এটা যেমন রিফ্লেকশন কোএফিসিয়েন্ট অফ ভোল্টেজ বেরোলো, সেরকম ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট অফ ভোল্টেজ, ট্রান্সমিটেড কোএফিসিয়েন্ট অফ ভোল্টেজ, সেটা হবে টিভি। টিভি ইকুয়াল টু কত হয়? টিভি ইকুয়াল টু হয় 1 প্লাস RV। এটা মনে রাখার জন্য বলছি, কারণ কি প্রুফটা আমরা সেমভাবে করতে পারি আমরা, কিন্তু প্রুফটা করে দেখাচ্ছি না, কারণ প্রুফটা আমাদের কাছে ইম্পর্টেন্ট না। মেন হচ্ছে আমাদের এই ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট। পরীক্ষা হলে বসে বসে আমরা প্রুফ করতে যাবো না, প্রুফটা কোথাও দরকার নেই, চাইলে কেউ যে কেউ করতে পারবে। তাই একটা প্রসিডিওর দেখিয়ে দিচ্ছি একটা কীভাবে বের করতে হয়, তো এটাও আমি সেইভাবে বের করতে পারি, যেটা অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে 1 প্লাস RV। আর এই ট্রান্সমিশন কোএফিসিয়েন্টকে আমি যদি রেশিও আকারে লিখি কি হয় VT বাই VI। তো আগে কি ছিল VT আর VI ছিল, ওখানে VR এর আগে VTর জায়গায় কী করেছিলাম আমি VR দিয়ে রিপ্লেস করেছিলাম। সেই সেম জিনিসটাকে আমি যদি VR এর জায়গায় VT আর VI আকারে রিপ্লেস করে দিই, তো রেশিও বানাই, তো আমরা এটাই পেয়ে যাবো। এবার মনে রাখার জন্য এটা 1 প্লাস RV লিখলাম, যেটা হবে 1 RV কত বেরিয়েছে ZL মাইনাস ZS বাই ZL প্লাস ZS। তো এটা ফাইনালি কী হবে 1 প্লাস RV করলে কি দাঁড়াবে আমার 2ZL বাই ZL প্লাস ZS। তাহলে এখানে প্লাস 1 যদি নিই আমি, প্লাস 1 নিলে এটা উপরে যাবে, এটা ZS কাটা যাবে, তো 2ZL বাই ZL প্লাস ZS। এটা কি হলো ট্রান্সমিটেড কোএফিসিয়েন্ট অফ ভোল্টেজ। এবার যদি সেম কারেন্টের ক্ষেত্রে কি হবে, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট অফ কারেন্ট RI মানে কি IR বাই I, এটা হচ্ছে রিফ্লেকশন কোএফিসিয়েন্ট অফ কারেন্ট, যেটা অ্যাকচুয়ালি কি হয় মাইনাস অফ RV হয়। সেমভাবে প্রুফ করতে পারি, আমি করে দেখাচ্ছি না, ঠিক আছে? তো মাইনাস অফ RV মানে কত ZS মাইনাস ZL বাই ZS প্লাস ZS মাইনাস ZL বাই ZL প্লাস ZL, জাস্ট এখানে মাইনাস নিলাম। একই রকম কি হবে TI মানে হচ্ছে ট্রান্সমিশন কোএফিসিয়েন্ট অফ কারেন্ট, যেটা হবে IT বাই II, যেটা হবে কি সেমভাবে আমার এটার সাথে 1 প্লাস হবে, তাহলে 1 মাইনাস RV, আগের মতো 1 মাইনাস RV, যেটা হবে 2ZS বাই ZS প্লাস ZL, 2ZS বাই ZS প্লাস ZL। মনে থাকবে এই জিনিসগুলো। চারটা কোএফিসিয়েন্ট বেরোলো আমার, যে একটা হচ্ছে RV, একটা টিভি, RI আর TI। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যে আমার ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে কি হয়, রিফ্লেকশন ওয়েভ কিভাবে আসে, তার কোএফিসিয়েন্ট কীভাবে হয়, ট্রান্সমিটেড ওয়েভ কোনটা এবং তার কোএফিসিয়েন্ট কী হয়। তো এগুলো জেনে আমার লাভ কি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কোথায়? তো একটা আমি এক্সাম্পল দিচ্ছি, যেটা এক্সামে অনেক সময় আসে, সেটা হচ্ছে কি কেবিলের ক্ষেত্রে কি হয়, যে ধরি মনে করি একটা ট্রান্সমিশন লাইন, এরকম একটা ওভারহেড লাইন, এটা হচ্ছে ওভারহেড লাইন। এটা কি করলাম আমি নিয়ে গিয়ে এটা কেবিলের থ্রু দিয়ে দিলাম, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবিল। তো এইভাবে দেখাচ্ছি কেন, কারণ আগের এক্সাম্পলটা এভাবে নিয়েছিলাম। কারণ ওভারহেড লাইনের ক্ষেত্রে আমার ইম্পিডেন্স কত হয় 300 থেকে 500 ওহম, এই রেঞ্জে হয়। আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে ইম্পিডেন্স কত হয় না 40 থেকে 50 ওহম, এইটা বলেছিলাম। তো মেন কথা কি, আমার এটার ক্ষেত্রে ইম্পিডেন্সটা ZSটা সার্জ ইম্পিডেন্সটা কম হয়, এটার ক্ষেত্রে সার্জ ইম্পিডেন্সটা বেশি হয়। আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে বেশি কম হয়, আর ওভারহেডের ক্ষেত্রে বেশি হয়। তো এই যে কনফিগারেশন, একটা ওভারহেড নিলাম, একটা আন্ডারগ্রাউন্ড নিলাম, এই কনফিগারেশন করে সুবিধা কি হচ্ছে না, যেই আমি এই কনফিগারেশন করছি, তো এখানে কি দাঁড়াচ্ছে, এই সেকেন্ড পার্টটা লোড হিসাবে কাজ করছে। কারণ আমরা যে মডেলটা করেছিলাম, এইভাবে মডেলটা করেছিলাম, যেখান থেকে আমার সব জিনিসগুলো বেরোলো,
এটা ছিল জেড এস, এটা ছিল জেড এল। তা এই জেড এসটা হয়ে গেল কোনটা আমার, এই ওভারহেডের পার্টটা, এটা হয়ে গেল 400। আর এই জেড এলটা এখানে কত হয়ে গেল 40, জেড এলটা হয়ে গেল 40। ঠিক আছে, এবার এই জেড এল এর জায়গায় যদি আমি আন্ডারগ্রাউন্ড না দিয়ে যদি মনে করি আমি এখানে ওভারহেড লাগাতাম, তাহলে এই এখানে সেকশনে পার্ট করতাম, তাহলে 40-এর জায়গায় 400 হতে পারতো। তো এই 400 আর 40 এটার মধ্যে ডিফারেন্স কোথায়, এটার মধ্যে ডিফারেন্স কোথায়, যে 400-এর জায়গায় 40 দিলে আমার অ্যাডভান্টেজটা কি হচ্ছে, বোঝানো গেছে? অ্যাডভান্সটা কি করছে, মেন কথা কি, আমার জেড এলটাকে কমাচ্ছি। তো জেড এলটাকে যখন কমাচ্ছি তো তখন কি দাঁড়াচ্ছে, প্রত্যেকটা জায়গায় দেখবো যে প্রথমে যদি ভোল্টেজের ক্ষেত্রে আসি, ভোল্টেজের ক্ষেত্রে জেড এল যদি কম হয় টিভি কম হবে, টিভি কি হবে, কম হবে। কারণ এটা যদি কমে যায় 2 জেড এর উপরে আছে, এটা জেড এস প্লাস জেড এল আছে, এটা যদি কনস্ট্যান্ট থাকে আমার ওভারঅল এই রেশিওটা কী হবে, কম হবে। তো ওভারঅল রেশিও কম হলো কি হবে, অ্যাকচুয়ালি ভিটির ভ্যালুটা কম, মানে কি ট্রান্সমিটেড ভোল্টেজ কম হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এটাই, মানে কি আমাদের যখন সার্জ আসে মেনলি কি হয়, ভোল্টেজ সার্জ হয়। লাইটনিং যখন হয় ওটা কারেন্ট সার্জ নয়, ওটা হচ্ছে ভোল্টেজ সার্জ। ঠিক আছে, যখন লাইটনিং পড়ে লাইনের মধ্যে, যদি এখন লাইনের মধ্যে লাইটনিং হয় একটা হয়, একটা ভোল্টেজ, হিউজ ভোল্টেজ, কয়েক লক্ষ ভোল্ট হতে পারে সেটা, সেই ভোল্টেজটা এর মধ্যে ট্রাভেল করার চেষ্টা করে। কিন্তু সেটা যদি একটা টার্মিনেশনে একটা কেবিল লাগিয়ে দিই, নর্মাল পুরোটা ওভারহেড না নিয়ে, তো তখন কি হবে, আমার ভিটির ভ্যালুটা কমে যাবে। কি হবে, ভিটির ভ্যালুটা কমে যাবে, আর ট্রান্সমিটেড ভোল্টেজটা কি হবে, কম হয়ে যাবে। তো এর ফলে কি হবে, আমার সার্জের জন্য যে ক্ষতিটা হওয়ার কথা ছিল সেই ক্ষতিটা কম হবে। তো বোঝা গেছে কি বলছি, যে আমার সার্জের এফেক্টটা কম হবে। এবং এই প্রিন্সিপালে যেটা বললাম, এটা কোথায় ইউজ করা হয়, মেনলি সাবস্টেশনে ইউজ করা হয়। অনেক সময় সাবস্টেশনে কি করা হয়, যেখানে লাইটিং প্রোন এরিয়া, বিশেষ করে হিল সাবস্টেশন, যেগুলো হিলি এরিয়াতে কি হয়, লাইটনিং খুব বেশি পরিমাণে হয়, সেখানে আমরা কি করি, সবসময় ওভারহেড লাইনের পরে ট্রান্সমিশনে একটা কেবিল ইউজ করা হয়। যে গোটাটা ওভারহেড লাইন এলো, শেষের দিকটা কিছুটা অংশ আমার কি করব, যত ট্রান্সমিশন যেখানে আমার এন্ড হচ্ছে, যেখানে সাবস্টেশন ঢুকছে, সেখানে কিছুটা পোর্শন 200 মিটার কি 300 মিটার আমি কি করব, একটা কেবিল দিয়ে দেবো। তো এই কেবিলটা দেওয়ার জন্য কি হবে, আমার স্টেপনেস অফ সার্জ কম হবে, বা ভোল্টেজের যে এফেক্টটা সাবস্টেশনের ভিতরে ঢুকে ভিতরে ইকুইপমেন্টগুলো ক্ষতি করে দেওয়ার চান্স ছিল, সেটা আমার কি হয়ে যাবে, কম হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা এক্সাম্পল, এই ট্রাভেলিং ওয়েভের এই যে ইকুয়েশনগুলো শিখেছি তার প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ইউজ করতে পারি। তো এটাও পরীক্ষার সময় আসে যে কেবিলের অ্যাডভান্টেজ কি, ওর মধ্যে একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি, সার্জ ভোল্টেজকে আমরা কি করে রিডিউস করে, একটা কেবিল কি করে সার্জ ভোল্টেজকে রিডিউস করে। বোঝা গেছে? এছাড়াও আমরা যেটা জানি কি, ভিডিওর প্রথমে লিখেছি ভিসি ইকুয়াল টু √1/L1C1। এবার কেবিল ইউজ করলে আমার ক্ষেত্রে কি হবে, একটা তো বললাম সার্জের ভোল্টেজের স্টেপনেসটাকে কম করে, সেকেন্ড কি করে না, কেবিলের ক্ষেত্রে কি হয়, GMD/GMR যখন বার করছি সেখানে ইন্ডাকটেন্সটা জেনারেলি আমার ঠিক থাকে, কিন্তু ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা নর্মাল ওভারহেডের তুলনায় অনেক বেশি হয়। কেবিলের ক্ষেত্রে ক্যাপাসিট্যান্স ভ্যালু অনেক বেশি হয়, সেটা ক্যাপাসিট্যান্স যখন পড়িয়েছিলাম তখনকার সেটা ডিসকাশনের বিষয় ছিল। তো ক্যাপাসিট্যান্স যখন অনেক বেশি হবে কি হবে, এই যে 1/C1 এই যে পোর্শনটা রয়েছে, এইটা কি হবে, ভেরি ভেরি হাই হয়ে যাবে, প্রচুর হাই হয়ে যাবে। এটা হাই হলে কি হবে, আমার অ্যাকচুয়াল ভেলোসিটিটা কি হবে, কম হবে। তাই এর মানে কি দাঁড়াচ্ছে, সার্জ ভেলোসিটি আমার কেবিল কি করে কম করে দেয়, সার্জের ভেলোসিটিটাকেও কম করে দেয়। আর কি করে, সার্জের যে স্টেপনেস বা যে হাই ভোল্টেজটা আসছিল, স্টেপনেস মানে কি, আমার একটা ফ্ল্যাট জিনিস যাচ্ছে তার তুলনায় হঠাৎ করে অনেক বড় একটা ওয়েভ চলে এলো, সেটা স্টেপনেস। তাহলে এই স্টেপনেসটাকে কম করে দেয়, মানে কি হচ্ছে, সার্জের ভোল্টেজটাকে কম করে। তো সার্জের দুটো জিনিস করলো, সার্জের ভোল্টেজ কম করে বা স্টেপনেস কম করে, আর কি করে, সার্জের ভেলোসিটিও কেবিল কম করে। তো এই দুটো কেবিলের একটা মেজর অ্যাডভান্টেজ আন্ডারগ্রাউন্ড কেবিলের। বোঝা গেছে? তো পরীক্ষার হলে এইগুলো অনেক সময় মাল্টিপল অপশানে থাকে, যে কেবিলের এগুলোর মধ্যে কোনটা অ্যাডভান্টেজ বা কোনটা ডিসঅ্যাডভান্টেজ, বা এগুলোর মধ্যে কোনটা কেবিলের মধ্যে এফেক্টেড বা হয় বা কোনটা হয় না। তো এগুলো আমরা জানলে আরামসে ওটা টিক করে আমরা অ্যান্সার করতে পারবো। বোঝা গেছে? এবার যেগুলো আমরা ট্রাভেলিং ওয়েভ বা যেগুলো আমরা দেখলাম, সেগুলোর মধ্যে কি একটা এক্সাম্পল নিলাম আমরা, যে কি করে আমার কেবিল এসে কেবিলের এফেক্টটা কি হচ্ছে ট্রাভেলিং ওয়েভের মধ্যে। সেকেন্ড একটা কন্ডিশন নিচ্ছি, সেটা হচ্ছে কি লোড ম্যাচিং। সেটা কি বলছি, লোড ম্যাচিং। লোড ম্যাচিংটা কি জিনিস, তো লোড ইম্পিডেন্স আর সার্জ ইম্পিডেন্স যদি আমার সমান সমান হয়ে যায়, তো সেক্ষেত্রে কি হবে, রিফ্লেকশন কোএফিসিয়েন্ট আমরা কি জানি, RV ইকুয়াল টু VR/VI, VR/VI, যেটা ইকুয়াল টু কত হয়, ZL মাইনাস
ZS বাই ZL প্লাস ZS। তো সেখানে যদি আমি বসাই ZL ইকুয়াল টু ZS, এটা বসালে কি হবে, এই পার্টটা কি হবে, জিরো হয়ে যাবে। তো মেন কথা RV ইকুয়াল টু জিরো। তা RV কখন জিরো হবে, এক VI ইনফাইনাইট হবে অথবা VR জিরো হবে কোনো একটা। তো VI বা ইনফাইনাইট হওয়ার কোনো প্রশ্ন নেই, যে ইনফাইনাইট ভোল্টেজ আমি দিয়ে দিলাম, এটা কোনো কোশ্চেন নেই। তার এর মানে আমি ফাইনালি কনক্লুশনে আসতে পারি এটা, যে VR ইকুয়াল টু জিরো মানে হচ্ছে জিরো রিফ্লেক্টিং ভোল্টেজ। এর মানে কি দাঁড়াচ্ছে, যে আমি পাইপের যে এক্সাম্পলটা দিচ্ছিলাম এইভাবে, এখানে যে এই যে রিফ্লেকশনটা এখানে হচ্ছিল, এই রিফ্লেকশনটার কোনো অস্তিত্ব থাকবে না। মানে কি, এখানে এই ক্রস সেকশনটা ম্যাচ করে যাচ্ছে, সমান সমান, কোনো রিফ্লেকশন নেই, পুরো কারেন্টটা সোজা পাস করে যাচ্ছে। বোঝা গেছে? তো এই যে কন্ডিশনটা আমি নিলাম ZL ইকুয়াল টু ZS, যার জন্য কি হচ্ছে, কোনো রিফ্লেক্টেড ভোল্টেজ জেনারেট হচ্ছে না, কোনো রিফ্লেক্টেড ভোল্টেজ জেনারেট হচ্ছে না। এই কন্ডিশনটাকে আমরা কি বলি, সার্জ ইম্পিডেন্স লোডিং। কারণ লোডটা সার্জ ইম্পিডেন্সের সাথে সমান হয়। তো সার্জ ইম্পিডেন্স লোডিং এর ক্ষেত্রে কি হয় না, নো রিফ্লেকশন ভোল্টেজ। তো পরবর্তী ভিডিওতে আমরা সার্জ ইম্পিডেন্স লোডিং নিয়ে আরো ভাস্ট ডিসকাশন করব। ঠিক আছে?